এই ছেলেটা এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে কোমায় চলে যায়। দীর্ঘদিন পর জ্ঞান ফিরলে সে আবারও নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। বেঁচে থাকার কোনো ইচ্ছাই তার মধ্যে ছিল না, কারণ সে তার ভালোবাসার মানুষটাকেও ওই অ্যাক্সিডেন্টে চিরতরে হারিয়েছিল। তবে ছেলেটা যখন নিজেকে শেষ করতে চায়, তখন তার ভাই গিয়ে সঠিক সময়ে তাকে বাঁচিয়ে নেয়। তবে তার মাথা থেকে কোনোভাবেই তার প্রেমিকার কথা বের করতে পারছিল না। ছেলেটা সবসময় তার ভালোবাসার মানুষটাকে খুঁজে বেড়াতো, তাকে অনুভব করত। কিন্তু একদিন সে জানতে পারে সে যাকে মনের ভেতর পরম যত্নে লালন পালন করছে তার এই পৃথিবীতে কোনো অস্তিত্বই নেই। তাহলে ছেলেটা তো নিশ্চিত হলো কিভাবে যে ওই অ্যাক্সিডেন্টে তার প্রেমিকা মারা গেছে? কি রহস্য লুকিয়ে আছে এর পেছনে? এর সবটাই কি তার ভ্রম, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর রহস্য? সেই সবকিছুই জানবো সদ্য মুক্তি পাওয়া মোস্ট হাইপড মুভি বাগি 4 এর গল্প থেকে। যতটুকু বললাম এটা শুধু ট্রেলার মাত্র, আসল রহস্যের ভান্ডার তো এখনো বাকি। আশা করি গল্পটা আপনাদের ভীষণ ভালো লাগবে। তাই চলুন কথা না বাড়িয়ে আমি মিস বাঙালি এক্সপ্লেনার শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা রনি নামের একটা ছেলের ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্ট হতে দেখতে পাই। কিন্তু ওই অ্যাক্সিডেন্টে তার অবস্থা গুরুতর খারাপ হওয়ার পরেও তার মধ্যে কোনো আক্ষেপ ছিল না। দেখে মনে হচ্ছিল সে যেন নিজেই মরতে যাচ্ছে। তবে তার এই আশা পূরণ হয় না। তার ছোট ভাই জিতু তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। জিতু তার ভাইকে অনেক ভালোবাসত। সে রনির সুস্থতার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করে। তবে ঈশ্বর তার সেই প্রার্থনা পূরণ করে 7 মাস পর গিয়ে। রনি কোমায় চলে গিয়েছিল। 7 মাস পর তার জ্ঞান ফিরলে জিতু ভীষণ খুশি হয়। কিন্তু তখনও রনির মধ্যে বাঁচার কোনো ইচ্ছাই ছিল না। হসপিটালের ছাদের কার্নিশে দাঁড়িয়ে সে আলিশা নামের একটা মেয়ের ভিডিও দেখে যাচ্ছিল। আলিশা মূলত তার গার্লফ্রেন্ড। সেদিনকার ওই অ্যাক্সিডেন্টে আলিশা মারা গেছে। মূলত এই কারণেই তার বাঁচার কোনো ইচ্ছা ছিল না। আলিশার ভিডিও দেখতে দেখতে হঠাৎ করেই তার চোখ পড়ে রাস্তার দিকে একদল লোক একজন বৃদ্ধ মানুষের লাশ নিয়ে কবরস্থানের দিকে যাচ্ছিল। রনি তখন হঠাৎ করেই ওই লোকগুলোর সাথে লড়াই করতে শুরু করে। তার ধারণা বৃদ্ধ মানুষের মৃত্যুতে এত কষ্ট পাওয়ার কি আছে? কষ্ট তো তখন পাওয়া উচিত যখন একজন জোয়ান তাজা মানুষ মারা যায়, ঠিক আলিশার মতো। তার কথা শুনে লোকগুলো ক্ষেপে গিয়ে তাকে মারতে গেলে রনি ইচ্ছে মতো তাদের ধোলাই করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ভাইকে এসব করতে দেখেও জিতু চুপচাপ দাঁড়িয়ে সেগুলো দেখছিল। সে কোনো রিয়াক্টই করে না। এটা নিয়ে রনি জিতুর উপর ভীষণ রেগে যায়। তখন জিতু তাকে নিয়ে যায় সাইকিয়াট্রিস্ট ডক্টর আনন্দের কাছে। সেখানেও রনি এটা নিয়ে জিতুর সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেয় যে তাকে এতগুলো লোকের সাথে লড়াই করতে দেখেও জিতু কেন তাকে সাহায্য করতে গেল না। এমন ভাই তার দরকার নেই। তখন জিতু বিরক্ত হয়ে তার গত রাতের ভিডিওটা ডক্টরকে দেখায়। তখন আনন্দ দেখতে পায় রনির আশেপাশে কেউ ছিল না। সে একাই লড়াই করে যাচ্ছিল। আনন্দ বুঝতে পারে অ্যাক্সিডেন্টের কারণে মাথায় অনেক আঘাত পেয়েছে রনি, আর তাই সে হ্যালুসিনেট করছে, অর্থাৎ এমন জিনিস কল্পনা করছে যার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। রনি সেটা শুনে অবাক হয়ে যায়। তার মাইন্ড ডাইভার্ট করার জন্য জিতু অলিভিয়া নামের একটা মেয়েকে তার কাছে পাঠায়। অলিভিয়া একজন কল গার্ল ছিল, কিন্তু এত সুন্দরী মেয়েকে সামনে পেয়েও তার মাথা থেকে আলিশার ভূত নামে না। উল্টো সে অলিভিয়াকে দিয়ে তার ঘরের সমস্ত কাজকর্ম করাতে শুরু করে, কারণ তার ভাই তাকে বলেছিল আলিশার চিন্তায় মগ্ন হয়ে রনি তার ঘরবাড়ি পরিষ্কার করে না। এতে অলিভিয়া প্রথমে বিরক্ত হলেও পরে রনির সাথে তার একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়, কারণ সে অলিভিয়াকে তার কাজের জন্য নয়, বরং একজন মানুষ হিসেবে সম্মানের সাথে ট্রিট করছিল। তো তাদের কথার মাঝেই জানা যায় অলিভিয়া আসলে একজন পাঞ্জাবি মেয়ে। তার আসল নাম প্রতীক্ষা। আলিশার প্রতি রনির ভালোবাসা আর পাগলামো দেখে প্রতীক্ষা ইমপ্রেস হয়ে যায়। সে এই ব্যাপারে আরো জানতে চাইলে রনি তাকে সঙ্গে নিয়ে ওই সব জায়গা দেখাতে শুরু করে যেখানে সে আর আলিশা একসঙ্গে সময় কাটিয়েছে। রনির ভালোবাসার গভীরতা দেখে প্রতীক্ষা নিজেই তার প্রেমে পড়ে যায়, তবে সেটা সে প্রকাশ করতে পারে না। রনি নিজের একটা আলাদা জগৎ তৈরি করে নিয়েছিল। সেই জগতে শুধু সে আর আলিশাই বসবাস করত। কিন্তু একদিন বাড়ি গিয়ে যখন সে তার আর আলিশার ছবির জায়গায় তার আর জিতুর ছবি দেখে, তখন সে ভীষণ ক্ষেপে যায়। সে দ্রুত নিজের ফোনটা চেক করলে দেখে সেখানেও আলিশার কোনো ভিডিও নেই। সে ধরে নেয় নিশ্চয়ই জিতুই আলিশাকে তার জীবন থেকে মুছে ফেলার জন্য ছবিটা পাল্টে দিয়েছে এবং ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে। তাই সে রাগের মাথায় গিয়ে জিতুকে মারতে শুরু করে।
জিতু তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে আলিশা নামের কেউ নেই, এটা তার ভ্রম। কিন্তু রনি কোনোভাবেই সেটা বিশ্বাস করতে চায় না। তাদের ঝগড়াঝাটি দেখে তাদের প্রতিবেশী পুলিশকে ফোন করে, কারণ তারা ধরেই নিয়েছিল রনি পুরোপুরি পাগল হয়ে গেছে, আর এমন পাগলের সাথে থাকলে তো তাদের বিপদে পড়তে হবে। কিন্তু রনি সেখানেও কারো তোয়াক্কা করে না, উল্টো পুলিশদের সঙ্গে লড়াই করতে শুরু করে। একটা পর্যায়ে সে এসিপির উপর হামলা করতে গেলে এসিপি ক্ষেপে গিয়ে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তখন জিতুও তার পেছন পেছন গিয়ে রনির কন্ডিশন সম্পর্কে সবকিছু বুঝিয়ে বলে। রনি সবকিছু মানতে রাজি, কিন্তু এটা সে কোনোভাবেই একসেপ্ট করতে চাচ্ছে না যে আলিশার কোনো অস্তিত্ব নেই। এসিপি তাকে বোঝানোর চেষ্টা করলে রনি বলে ওঠে, আলিশা যদি নাই থাকে তাহলে ওর লাশ এলো কিভাবে। সে নিজের কথার সত্যতা প্রমাণ করার জন্য তাদেরকে আলিশার কবরের কাছে নিয়ে যায়। সেখানে এসে রনি প্রায়ই সময় কাটাতো, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো যেখানে এতদিন আলিশার কবর ছিল সেখানে এখন অন্য এক বৃদ্ধ মহিলার কবর। রনি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সে সেখানে থাকা একজন বৃদ্ধ মহিলাকে ডেকে জিজ্ঞেস করে, আলিশার কবর এখান থেকে কোথায় গেল? তখন বৃদ্ধ মহিলা তাকে বলে, এখানে তো কোনো আলিশার কবর ছিলই না, এখানে তো সবসময় এই বৃদ্ধ মহিলা মার্গারেটের কবর ছিল। আমি তো ভেবেছি তুমি হয়তো মার্গারেটের ছেলে। রনি তখন প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে সেখান থেকে পালাতে শুরু করে, আর এসিপিও তাকে যেতে দেয় যাতে সে নিজের সত্যিটা নিজেই খুঁজে বের করতে পারে। এবং তখনই আমরা অতীতের রহস্যগুলো জানতে পারি। রনি মূলত একজন সি ডিফেন্স অফিসার ছিল। কোথাও অন্যায় হতো দেখলেই সে ঝাঁপিয়ে পড়ে। এসবের মাঝেই একদিন তার সাথে আলিশার দেখা হয়। সে এক চাঁদাবাজকে ধাওয়া করতে গিয়ে আলিশার সঙ্গে তার ধাক্কা লাগে এবং তাতে আলিশার ফোনটা ভেঙে যায়। আলিশা ফোনের জন্য আফসোস করতে শুরু করলে রনি বলে ওঠে, এই জেনজিদের নিয়ে আসলে পারা যায় না। ফোন ছাড়া তো এদের এক মুহূর্ত চলে না। বাস্তব জীবন নিয়ে এদের কোনো মাথা ব্যথাই নেই। এরা আছে শুধু এদের ইনস্টাগ্রাম আর টিকটক নিয়ে। সেটা শুনে আলিশা বলে, দেখুন, আমার মোবাইল হলো আমার লাইফ লাইন। এখন আমি মোবাইল ছাড়া কিভাবে চলবো? রনি তখন বিরক্ত হয়ে নিজের মোবাইলটা তাকে দিয়ে দেয় আর তাকে আশ্বস্ত করে যে তার এই মাসের স্যালারি পেলেই সে আলিশার মোবাইলের ব্যবস্থা করে দেবে। মজার ব্যাপার হলো রনির সাহস আর কেয়ার দেখে আলিশা তার উপর ইমপ্রেস হয়ে গিয়েছিল। এমনকি বাড়ি ফিরেও তার মাথার মধ্যে শুধু রনির কথাই ঘুরপাক খাচ্ছিল। এরপর একদিন ওই চাঁদাবাজদের সঙ্গে আবারও রনির ফাইট হয়, তবে তাকে ইচ্ছে মতো পেটানোর পর রনি নিজেই তাকে হসপিটালে নিয়ে যায়। সেখানে তার সাথে আবারও আলিশার দেখা হয়ে যায়। মূলত আলিশা হচ্ছে একজন ডক্টর। অফলাইন কনসালটেশনের পাশাপাশি অনলাইনেও সাপোর্ট দিত সে, আর এই কারণেই তার মোবাইলটা তার কাছে এত বেশি জরুরি। রনি তখন নিজের ভুল বুঝতে পারে এবং আলিশার কাছে ক্ষমা চায়। সেখান থেকে তাদের দুজনের একটা ভালো সম্পর্ক তৈরি হয়। একদিন একটা কফি শপে বসে তারা দুজন আড্ডা দিচ্ছিল। তখনই হঠাৎ দুই দল গুন্ডাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। রনি এসবের মধ্যে পড়তে চাচ্ছিল না, কিন্তু এই গুন্ডাগুলো তাকে দূরেও থাকতে দেয় না। তারা যখন রনির দিকে গান পয়েন্ট করে সেটা দেখে আলিশা গিয়ে পিস্তলটা নিজের দিকে ঘুরিয়ে নেয়। তখন আলিশাকে বাঁচানোর জন্য রনি তাদের সাথে লড়াই করতে শুরু করে। তার জন্য রনি এভাবে লড়াই করছে দেখে আলিশা ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে। একটা পর্যায়ে আলিশা রনিকে তার বড় বোন ক্যাথরিনের সঙ্গে পরিচয় করাতে নিয়ে যায়। ক্যাথরিন তাদের বাড়িতেই একটা ছোট্ট অনাথাশ্রম চালাতো। বাচ্চাগুলোকে নিজের সন্তানের মতোই ভালোবাসত দুই বোন। এটা দেখে রনি ইমপ্রেস হয়ে গেলেও ক্যাথরিনকে দেখে মনে হচ্ছিল না সে রনিকে দেখে খুব একটা খুশি হতে পেরেছে। বরং সে আলিশাকে কনভিন্স করার চেষ্টা শুরু করে যে সে যেন রনি থেকে দূরে সরে যায়। কিন্তু আলিশা তার কথা না শুনে রনির সঙ্গে রিলেশন কন্টিনিউ করে। একদিন গাড়িতে করে যাওয়ার সময় সে রনিকে বলে, আমি ক্যাথরিনের ব্যাপারে তোমাকে কিছু বলতে চাই। আসলে সে রনিকে এটাই বলতে চেয়েছিল যে ক্যাথরিন তাদের সম্পর্কটা ভালোভাবে নিচ্ছে না। তবে কথাটা বলার আগেই এক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে আলিশা মারা যায় আর রনি পৌঁছে যায় কোমায়। তো এসিপি যখন জানতে পারে যে ওই অ্যাক্সিডেন্টে আলিশা মারা গেছে, তখন সে ওই দিনকার ওই রোডের সিসিটিভি ফুটেজ বের করে। কিন্তু সেখানে দেখা যায় গাড়ির ভেতরে রনির সঙ্গে কেউই ছিল না। কিন্তু রনি সেটা মানতে চায় না। তখন সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে ডেকে আনা হয় যে সেদিন অ্যাক্সিডেন্টের স্পট থেকে রনিকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। লোকটাও পুলিশকে জানিয়ে দেয় যে সেদিন রনি একাই ছিল। এসবের মাঝেই হঠাৎ রনি ক্যাথরিনকে দেখতে পায়। সে দৌড়ে গিয়ে ক্যাথরিনকে জেরা করতে শুরু করে যে তার আলিশা কোথায়। কিন্তু ক্যাথরিন ঘাবড়ে গিয়ে তাকে বলে ওঠে, তুমি কে? আর আলিশা কে? আমি তো কোনো আলিশাকে চিনি না, আর আমার নাম ক্যাথরিনও নয়, আমার নাম তো প্রিয়াঙ্কা। কিন্তু প্রতিবারের মতো এবারও রনি সেটা বিশ্বাস করতে চায় না। তখন প্রিয়াঙ্কা ওরফে ক্যাথরিনের সঙ্গে থাকা পুরোহিত বলে, উনি সত্যিই বলছেন, ওনার নাম আসলে প্রিয়াঙ্কা।
বাবার আত্মার শান্তির জন্য এখানে পিণ্ডদান করতে এসেছেন। এখন একজন খ্রিস্টান তো অবশ্যই পিণ্ডদান করতে আসবে না। সেটা শুনে এসিপি এবার রনির ওপর ভীষণ রেগে যায় আর তাকে ধরে নিয়ে যায় জেলে। এবার আর জিতুও কোনোভাবে এসিপিকে কনভিন্স করতে পারছিল না। তখন প্রতিষ্ঠা গিয়ে রনিকে জামিনে বের করে নিয়ে আসে। আর তারপর থেকে রনিকে সেবা যত্ন করাই হয়ে ওঠে তার মূল কাজ। সে রনিকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল এবং রনির ভালোবাসা পাওয়ার যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছিল। কিন্তু রনি তো কোনো মতেই আলিশাকে ভুলতে রাজি নয়। এতে প্রতিষ্ঠা অনেক আপসেট হয়ে পড়ে। একদিন রনি কৌতূহলবশত আলিশার বাড়িতে যায়। তবে সেখানকার অবস্থা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে বহু বছর ধরে সেখানে কেউই থাকে না। রনি সেখানে দাঁড়িয়ে আলিশার স্মৃতিচারণ করছিল। এরই মাঝে একদল মুখোশধারী লোক এসে তার উপর অ্যাটাক করতে শুরু করে। প্রথমে রনি মনে করে এটাও হয়তো তার মনের ভুল, কিন্তু যখন সে দেখতে পায় তার শরীর থেকে রক্ত ঝরছে তখন সে নিশ্চিত হয়ে যায় এটা ভুল নয়, ওই লোকগুলো সত্যিই তাকে মারছে। তাই সেও ওই লোকগুলোর সাথে লড়াই করতে শুরু করে। একে একে সবাইকে কুপোকাত করার পর হঠাৎ করেই একটা অদ্ভুত জিনিস চোখে পড়ে তার। লড়াইয়ের একটা পর্যায়ে তার হাতে থাকা কুড়ালের আঘাতে দেওয়ালের একটা অংশ ভেঙে গিয়েছিল, আর সেই দেওয়ালের ভেতরেই লুকানো ছিল আলিশা আর তার একটা ছবি। কিন্তু নিজেকে তো তার একটুও বিশ্বাস নেই, তাই সে পাগলের মতো খুঁজতে শুরু করে ওই লোকগুলোর মধ্যে কেউ বেঁচে আছে কিনা। ঘটনাক্রমে একজন বেঁচে গিয়েছিল। সে ওই লোকটাকে ধরে নিয়ে গিয়ে ওই ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, ভালো করে দেখো এখানে আমার সাথে কাকে দেখা যাচ্ছে। লোকটা বলে, একটা সুন্দরী মেয়ে। সেখানে আলিশার নামও লেখা ছিল। সেটা দেখে রনি নিশ্চিত হয়ে যায় যে সে এতদিন কোনো কিছুই হ্যালুসিনেট করেনি, বরং তার আপন মানুষগুলোই তার কাছ থেকে এই সত্যিটা লুকানোর চেষ্টা করছিল। কিন্তু কেন? কেউ কি তাদেরকে এই কাজটা করতে বাধ্য করেছে? কে সেই ব্যক্তি? এটাই রনি ভেবে পাচ্ছিল না। সেই সাথে সে এটাও মেনে নিতে পারছিল না যে তার ভাইও তাকে ধোঁকা দিয়েছে। সে রাগে গজগজ করতে করতে পৌঁছে যায় জিতুর কাছে। কিন্তু কোথায় জিতু? কোথাও তো তার হদিশ নেই। খুঁজতে খুঁজতে আলমারির কাছে গিয়ে সে দেখতে পায় ভেতরে অনেকগুলো টাকার বান্ডেল পড়ে আছে। সে বুঝতে পারে জিতু নিশ্চয়ই টাকার কারণে এসব করেছে। সে দ্রুত জিতুর লোকেশন ট্র্যাক করে এবং তাকে একটা ভয়েস মেসেজ পাঠায় যে, আমি তোমার কাছে আসছি, যদি তুমি এবার সত্যি না বলো তাহলে আমি আজই তোমাকে প্রাণে মেরে ফেলবো। এই কথা বলেই সে জিতুকে খুঁজতে বেরিয়ে পড়ে। তবে লোকেশনে গিয়ে সে ভীষণ অবাক হয়, কারণ জায়গাটা ছিল একটা নির্জন ধান ক্ষেত। জিতু এখানে কেন আসবে? তখনই হঠাৎ সে দেখতে পায় জিতুকে একটা গাছের সাথে রক্তাক্ত অবস্থায় বেঁধে রাখা হয়েছে। জিতু রনিকে পালিয়ে যেতে বলে, কিন্তু রনি তার কথা উপেক্ষা করে তাকে বাঁচাতে গিয়ে হঠাৎ একটা ফাঁদের মধ্যে পড়ে যায়। অনেক কষ্টে সেখান থেকে উঠে সে আবারও তার ভাইকে বাঁচানোর চেষ্টা শুরু করে। এরই মাঝে হঠাৎ কেউ একজন একটা কুড়াল ছুঁড়ে মারে তার দিকে। সেই যাত্রায় রনি বেঁচে গেলেও দ্বিতীয় কুড়ালটা ঠিক এসে তার পিঠে গেঁথে যায়। রনি আশেপাশে কাউকেই দেখতে পায় না। এরপর সে অনেক কষ্টে পিঠের কুড়ালটা বের করে তার ভাইয়ের হাতের দড়ি কেটে তাকে নামিয়ে আনে। তখন জিতু তাকে সবকিছু জানিয়ে দেয় যে তাকে সত্যিটা লুকানোর জন্য মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল। সেই সাথে তাকে সতর্ক করে দেওয়া হয়েছিল যে তার মাথায় যদি কখনো রনিকে সত্যিটা জানানোর কথাও আসে তাহলে জিতু যেন নিজেকে মেরে ফেলে, তা না হলে ওই লোকগুলোই তাকে মেরে ফেলবে। কথাগুলো শুনে রনি হতবাক হয়ে যায়। তবে বেশি কিছু বলার আগেই কেউ একজন জিতুকে টেনে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর ওই অজ্ঞাত লোকগুলো রনির ওপর হামলা করতে শুরু করে। রনি একদিকে তাদের সাথে লড়াই করতে থাকে, অন্যদিকে তার ভাইকে খুঁজতে থাকে। একটা পর্যায়ে সে জিতুকে খুঁজেও পায়। তবে তাকে বাঁচানোর আগেই সেখানে বাঁশি হাতে একটা লোক চলে আসে। তাকে দেখেই রনির মনে পড়ে যায়, আরে এই লোকটার সাথে তো আমার সেদিন ধাক্কা লেগেছিল, কিন্তু সে এখানে কি করছে? লোকটার নাম পাওলো। সে তার গ্রুপের একজনকে জিতুর কপালে গুলি করতে বললে রনি তার ভাইকে বাঁচিয়ে নেয়। পাওলো তখন তার বাঁশি থেকে একটা বিষাক্ত ডার্ট ছুঁড়ে জিতুকে মেরে ফেলে। জীবনের শেষ মুহূর্তে জিতু রনির কাছে ক্ষমা চেয়ে যায়। ভাইকে এভাবে চোখের সামনে মরতে দেখে রনি ভীষণ ভেঙে পড়ে। পৃথিবীতে তো তার আপন বলতে আর কেউই থাকলো না। তবে পাওলো সেসবের তোয়াক্কা না করে তার লোকজনকে নিয়ে সেখান থেকে চলে যায়। রনি তাদের পেছনে ছুটতে শুরু করে, কিন্তু ধরতে পারে না। পাওলো তখন হেসে বলে, তুমি চিন্তা করো না, আমাদের আবারও দেখা হবে। তোমাকে এখনো মারার পারমিশন পাইনি। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে পাওলো কারোর আদেশে এই কাজগুলো করছে। তার মানে এসবের মাস্টার মাইন্ড অন্য কেউ। রনি সেখান থেকে চলে যাওয়ার পর এসিপি জিতুকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে যায়। জিতুর লাশের পাশ থেকে সে একটা মোবাইল খুঁজে পায়। সেখানে রনির ভয়েস মেসেজটা শুনে সে ধরে নেয় যে নিশ্চয়ই রনি তাকে খুন করেছে। কিন্তু রনি হঠাৎ করে গায়েব হলো কোথায়? এটা জানার জন্য সে চলে যায় প্রতীক্ষার কাছে, কারণ রনির ইনফরমেশন পাওয়ার মতো একমাত্র সেই ছিল।
কিন্তু প্রতীক্ষা তাকে কিছুই বলে না। এসিপি তাকে টাকার লোভ পর্যন্ত দেখায়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। বরং প্রতীক্ষা তাকে জিজ্ঞেস করে যে সে রনিকে কেন খুঁজে বেড়াচ্ছে। প্রথমে এসিপি কিছু বলতে না চাইলেও পরে সে জানিয়ে দেয় রনি জিতুকে খুন করে পালিয়ে গেছে। কিন্তু প্রতীক্ষা তার কথা বিশ্বাস করে না, কারণ সে জানতো রনি জিতুকে অনেক ভালোবাসে, তো তাকে খুন করার তো প্রশ্নই ওঠে না। সে বুঝে গিয়েছিল এইসবের পেছনে অন্য কারো হাত আছে, আর সে হয়তো রনির ওপরেও অ্যাটাক করতে পারে। যে কারণে প্রতীক্ষা এসিপিকে টাকার লোভ দেখিয়ে তাকে প্রোটেক্ট করতে বলে। এসিপিও তাতে রাজি হয়ে যায় এবং প্রতীক্ষাকে রনিকে ফোন করে স্যারেন্ডার করতে বলে, যাতে এসিপি তার প্রোটেকশন দিতে পারে। প্রতীক্ষা তার কথা মতো রনিকে ফোনও করে, কিন্তু স্যারেন্ডারের কথা না বলে উল্টো রনিকে সতর্ক করে দেয় যে পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে, তাই সে যেন তার ফোন এবং সিম কোথাও ফেলে দেয়। তার কথা মতো রনির সঙ্গে সঙ্গে তার ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। এসিপি সেটা দেখে ভীষণ রেগে যায়, কিন্তু তার কাছে তো কোনো প্রমাণ নেই, আর প্রমাণ ছাড়া তো কাউকে ধরাও যায় না। যে কারণে সে রাগে সেখান থেকে বেরিয়ে আসে। ওদিকে রনি এটা নিয়ে টেনশন করছিল যে জিতু তো এখন মারা গেছে, তাহলে সে এই রহস্য কিভাবে উদ্ঘাটন করবে। তখনই তার মনে পড়ে যায় আনন্দের কথা। সে তৎক্ষণাৎ আনন্দের সঙ্গে দেখা করতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে আনন্দকেও মেরে ফেলা হয়েছে। এটা দেখে রনি খুব হতাশ হয়ে পড়ে। তখনই হঠাৎ তার মনে পড়ে যায় পাওলোর কথা। সে দ্রুত গিয়ে পাওলোর সেদিনকার ফুটেজ চেক করলে দেখতে পায় সে ওই দিন ক্যাথরিনের সঙ্গে দেখা করেছে। এটা দেখে রনি অবাক হয়ে যায়। পরদিন ওই পুরোহিত লোকটা ক্যাথরিন ওরফে প্রিয়াঙ্কাকে ডেকে পাঠায়। ক্যাথরিন তখন সেখানে গিয়ে ওই পুরোহিতকে জেরা করতে শুরু করে যে সে ক্যাথরিনকে ফোন করে ডেকে পাঠিয়েছে কেন। সে তো আগেই ওই লোকটাকে সতর্ক করে দিয়েছিল যে তাদের মধ্যে কোনো যোগাযোগ হবে না। তবে পুরোহিত লোকটা কোনো কথা না বলেই ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। ক্যাথরিন তখন অবাক হয়ে পেছনে তাকালে দেখতে পায় রনি তার পেছনে দাঁড়িয়ে আছে। তাকে দেখে ক্যাথরিন ভীষণ ঘাবড়ে যায়। এমন সময় রনি তার চারপাশে আগুন জ্বালিয়ে দিলে ক্যাথরিন বুঝে যায় তার আর পালানোর কোনো উপায় নেই। সে ভয়ে চিৎকার করে ওঠে এবং রনিকে জানিয়ে দেয় যে পাওলোর হুমকিতেই সে এই সব কিছু করেছে। পাওলো তাকে হুমকি দিয়েছিল যে সে যদি রনি আর আলিশাকে আলাদা না করে তাহলে সে আশ্রমের বাচ্চাগুলোকে মেরে ফেলবে। এই কারণেই সে আলিশাকে রনির থেকে দূরে থাকতে বলতো, কিন্তু আলিশা তো কখনোই তার কথা শোনেনি। ক্যাথরিন রনিকে আরো জানায় যে ওই লোকগুলো খুবই ভয়ঙ্কর। তারা 24 ঘন্টা ক্যাথরিনের ওপর নজর রাখছে। ঠিক সেই মুহূর্তে পাওলো বাঁশি বাজাতে বাজাতে সেখানে পৌঁছে যায়। তবে এবার ওই বিষাক্ত ডার্ট ছোড়ার সাথে সাথেই রনি সেটা ধরে ফেলে। এটা দেখে পাওলোর লোকেরা ক্যাথরিনের গায়ে হুক লাগিয়ে তাকে টেনে নিয়ে যেতে শুরু করে। পাওলো তাকে বাঁচানোর জন্য ওই লোকগুলোর সাথে লড়াই করতে থাকে। সে একে একে সবাইকে কুপকাত করে ফেলে। এসবের মাঝেই হঠাৎ সে পাওলোর মোবাইলটা খুঁজে পায় এবং সেখানে অলিভিয়ার নাম্বার থেকে অনেকগুলো কল দেখতে পায়। রনির মনে তখন সন্দেহ জাগে যে তাহলে কি প্রতীক্ষা এসবের পেছনে আছে, কারণ প্রতীক্ষার আরেক নামই তো অলিভিয়া। সে এই ব্যাপারে ক্লিয়ার হওয়ার জন্য পাওলোকে ছেড়ে চলে যায় প্রতীক্ষার কাছে। গিয়ে তাকে জিজ্ঞেস করে সে এভাবে রনিকে ধোঁকা কেন দিল। প্রতীক্ষা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু রনি তার কোনো কথা শুনতে চায় না। সে তাচ্ছিল্যের স্বরে প্রতীক্ষাকে বলে, শুনেছি তোমাদের মতো মেয়েদেরও নাকি নীতি থাকে, তোমার মধ্যে কি কিছুই নেই? তখন প্রতীক্ষা বলে, হ্যাঁ ঠিক শুনেছ, আমাদের মতো মেয়েদের মধ্যেও নীতি থাকে, কিন্তু তোমাকে ভালোবেসে আমি সেই সব নীতি ভুলে গিয়েছি। ওই লোকগুলোর কাছ থেকে টাকা পাওয়া সত্ত্বেও আমি তোমাকে সাপোর্ট করেছি। এর থেকে বেশি কিছু বলার আগেই একটা লোক হঠাৎ করে রনির উপর অ্যাটাক করে দেয়। তবে প্রতীক্ষা তাকে বাঁচিয়ে নেয়। এরপর রনি ওই লোকটাকে ধরার জন্য তার পেছনে ছুটতে শুরু করে। ছুটতে ছুটতে সে ওই হোটেলের কিচেনে পৌঁছে যায়। সেখানকার স্টাফরা খুব অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকে। রনি বুঝে উঠতে পারছিল না ওই লোকগুলো তার দিকে এভাবে তাকিয়ে আছে কেন। এদিকে সে যে লোকটাকে ধরতে এসেছিল তাকেও দেখা যাচ্ছে না। এমন সময় প্রতীক্ষা এসে রনিকে সেখান থেকে পালাতে বলে। তবে রনি কিছু বুঝে ওঠার আগেই কিচেনের স্টাফরা তার উপর অ্যাটাক করে দেয়। আসলে তারাও মূলত পাওলোর লোক ছিল। তো রনি তাদের সাথে লড়াই করতে শুরু করে, আর তাকে সাহায্য করার জন্য প্রতীক্ষাও সেই লড়াইয়ে যোগ দেয়। দুজন মিলে পাওলোর লোকেদেরকে কুপকাত করে ফেলে। এসবের মাঝেই সেই হামলাকারী লোকটা রনির উপর আবার গুলি চালাতে গেলে প্রতীক্ষা এবার তার সামনে এসে রনিকে বাঁচিয়ে নেয়। রনির জন্য করা গুলিটা গিয়ে লাগে তার শরীরে। দেখতে দেখতে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। রনি তখন নিজের ভুল বুঝতে পারে। সে উপলব্ধি করতে পারে প্রতীক্ষা তার কোনো ক্ষতি চায়নি। প্রতীক্ষার মৃত্যুতে তার ভীষণ কষ্ট হচ্ছিল। তখন প্রতীক্ষা তার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, আলিশা বেঁচে আছে। এতটুকু বলেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। রনি তার কথা শুনে ভীষণ অবাক হয়। একদিকে প্রতীক্ষার মৃত্যুতে তার কষ্ট হচ্ছিল, অন্যদিকে তার ভালো লাগছিল এটা ভেবে যে তার ভালোবাসার মানুষটা বেঁচে আছে। কিন্তু আলিশা যদি বেঁচেই থাকে তাহলে সে এখন কোথায়? আর সে রনির সঙ্গে যোগাযোগ
করছে না কেন? এই রহস্য লুকিয়ে আছে 1 বছর আগের একটা ঘটনায়। আমরা দেখতে পাই চাকু নামের একটা লোকের সাথে আলিশা সময় কাটাচ্ছে। তাকে দেখে মনে হচ্ছিল না তার রনিকে নিয়ে কোনো মাথা ব্যথাও আছে। তবে তার বিষয়ে কথা বলার আগে আমাদের একটু চাকুর ব্যাপারে জেনে আসা উচিত। লোকটা একজন কুখ্যাত গ্যাংস্টার। সে এতটাই পাওয়ারফুল যে সে চাইলে পুরো দেশকে তার হাতের ইশারায় নাচাতে পারে। আর তার দুর্ধর্ষতার কথা না হয় নাই বললাম, যদি কেউ ভুলেও তার সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করে তাহলে চাকো তার এমন অবস্থা করে যেটা কেউ কল্পনাও করতে পারবে না। তার সবথেকে পছন্দের কাজ হলো তার বিরুদ্ধে যাওয়া মানুষদেরকে টুকরো টুকরো করে কাটা। তবে শত্রুদের জন্য সে যতটা ভয়ঙ্কর, আপন মানুষদের জন্য ঠিক ততটাই নরম। তো চাকুর সাথে আলিশাকে সময় কাটাতে দেখে মনে হচ্ছিল তারা হয়তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, কিন্তু পরে জানা যায় এটা তো শুধুমাত্র চাকুর কল্পনা ছিল। সে তো আলিশাকে একটা রুমের ভেতর আটকে রেখেছিল আর তাকে পাহারা দেওয়ার জন্য একটা বাঘ সেখানে বসিয়ে রেখেছিল। এটা দেখে আলিশা ভীষণ ভয় পেয়ে যায়। সে রনির কাছে যাওয়ার জন্য ছটফট করতে শুরু করে। তখন এই রুমের লাইটগুলো একে একে জ্বলে উঠলে সে দেখতে পায় পুরো রুমটাই তার ছবি দিয়ে ভর্তি। আলিশা তখন ভীষণ অবাক হয়। এমন সময় চাকো তার সামনে এসে বসে। আলিশা ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, তুমি কে? এখানে আমাকে বেঁধে রেখেছো কেন? আর রনি কোথায়? তখন চাকো অদ্ভুতভাবে হেসে বলে, ঠিক একই রকম চেহারা, একই রকম কণ্ঠ, শুধু চেহারায় এরকম ভয় ছিল না। আলিশা তার কথার মাথামুন্ড কিছুই বুঝতে পারছিল না। আর তখনই আমরা এই সব কিছুর পেছনে থাকা রহস্য জানতে পারি। মূলত চাকর গার্লফ্রেন্ডের নাম ছিল অবন্তিকা এবং সে হুবহু আলিশার মতোই দেখতে। তবে চেহারা আলিশার মতো হলেও চারিত্রিক দিক থেকে সে ছিল একেবারেই আলাদা। দুর্ধর্ষতার দিক থেকে অবন্তিকাও চাকর তুলনায় কোনো অংশে কম যেত না। একদিন একটা পার্টিতে একটা ছেলে অবন্তিকার সাথে ফ্লার্ট করতে শুরু করে। ছেলেটা অবন্তিকার শরীরে স্পর্শ করলে অবন্তিকা প্রথমে বিষয়টা হেসে উড়িয়ে দেয়, কিন্তু পরবর্তীতে সে ওই ছেলেটার হাতটা কেটে ফেলে আর সে কাটা হাতটা নিয়ে পৌঁছে যায় চাকর কাছে। চাকো তাকে দেখেই বুঝে গিয়েছিল অবন্তিকা কেন এসব করেছে, তাই সে বিষয়টাকে ভালোভাবেই নেয়। বরং তার কাছে তো অবন্তিকার এই বিষয়টাই ভালো লাগতো। তো সেদিন অবন্তিকা তাকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু চাকো রাজি হয় না, কারণ তাদের দুজনের মধ্যে বয়সের পার্থক্য অনেক বেশি। কিন্তু অবন্তিকা তাকে বলে, দেখো, ভালোবাসার জন্য কোনো বয়সের প্রয়োজন পড়ে না, মন আর মতের মিল থাকলেই হয়। চাকো তখন তাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। ধুমধাম করে তাদের বিয়ের আয়োজন করা হয়। চাকো আর অবন্তিকা দুজনেই ভীষণ খুশি ছিল, কিন্তু যখনই তারা একে অপরকে আংটি পরাতে যাবে তখনই সেই হাতকাটা ছেলেটা এসে সেখানে অ্যাটাক করে দেয়। শুরু হয় দুই গ্রুপের মধ্যে তুমুল যুদ্ধ। চাকো আর অবন্তিকা নিজেদের বিয়ের কথা ভুলে ওই ছেলেগুলোর সাথে লড়াই করতে শুরু করে। তারা একে একে সবাইকে কুপকাত করে ফেলে, কিন্তু শেষমেশ ওই হাতকাটা ছেলেটার গুলিতেই অবন্তিকা মৃত্যুর কোলে ঢলে পড়ে। তবে মরার আগে সে ওই ছেলেটাকে মেরে তারপর মরে। অবন্তিকার মৃত্যুতে চাকো ভীষণ ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই তার পৃথিবীটা যেন এলোমেলো হয়ে যায়। সে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে যে তুমি যদি আমার অবন্তিকাকে আমার কাছে ফিরিয়ে না এনে দাও তাহলে আমি তোমার সুন্দর পৃথিবীটাকে ধ্বংস করে দেব। আর সে তেমনটাই করতে শুরু করে। এসবের মাঝেই একদিন হঠাৎ তার সঙ্গে দেখা হয় আলিশার। সেদিন যখন রনি আর আলিশার সঙ্গে ক্যাফেটেরিয়াতে ঝামেলা হয় তখনই চাকর চোখ পড়ে তার ওপর। চোখের সামনে অবন্তিকার মতো হুবহু চেহারা দেখে চাকো অবাক হয়ে যায়, সেই সাথে ভীষণ খুশিও হয়। সে আলিশাকেই অবন্তিকা ভাবতে শুরু করে। তাই রনির সঙ্গে আলিশাকে দেখে সে মেনে নিতে পারে না। নিজের লোকেদের দিয়ে রনির গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়ে তাকে মেরে ফেলতে চায়। আর অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথেই আলিশাকে তারা সেখান থেকে তুলে নিয়ে যায়। তারা ভেবেছিল রনি হয়তো মারা যাবে, কিন্তু না, রনি আবার ফিরে এসেছে। তাই তাকে আলিশার থেকে দূরে রাখার জন্য এত সব প্ল্যান সাজিয়েছে চাকো। কথাগুলো শুনে আলিশা ভীষণ অবাক হয়। এরপর যখন চাকো তাকে বিয়ের জন্য প্রপোজ করে তখন বেচারি এতটা শকড হয়ে যায় যে রীতিমতো জ্ঞানই হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে সে দেখতে পায় চাকো তার পাশে শুয়ে আছে। এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। সে যে কোনো মূল্যে রনির কাছে যেতে চাচ্ছিল। তখন চাকো বলে, রনির ব্যাপারে ভাবা বন্ধ করে দাও, ওর কাছে তোমার আর কোনো অস্তিত্ব নেই। কিছুদিনের মধ্যেই ও তোমাকে ভুলে যাবে। কিন্তু আলিশা তার কথা মানতে চায় না। তার বিশ্বাস রনি তাকে কখনোই ভুলতে পারে না। তবুও চাকো তাকে বিয়ে করার জন্য জোর দিতে থাকে। তখন আলিশা তাকে চ্যালেঞ্জ দেয় যে 2-1 দিনের মধ্যে নয়, যদি আগামী 1 বছরেও রনি আমাকে ভুলে যায় তাহলে আমি তোমাকে বিয়ে করে নেব। চাকো তখন তার শর্তে রাজি হয়ে যায় এবং অপেক্ষার প্রহর গুনতে শুরু করে যে কখন আলিশাকে ভুলে যাবে রনি। কিন্তু দুঃখের বিষয়ে তার সেই অপেক্ষা এখনো শেষ হয়নি। এদিকে এসিপি তখনও রনিকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু কোথাও কোনো ক্লু পাচ্ছিল না। এমন সময় রনি নিজেই থানায় চলে আসে। সবাই তাকে ধরতে গেলে এসিপি তাদেরকে বাধা দেয়।
সে বুঝে গিয়েছিল রনি এখানে এসেছে যখন নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। তখন রনি এসে তার সামনে বলে যে আলিশাকে তোমরা বিশ্বাস করছিলে না, সে বেঁচে আছে। কথাটা শুনে এসিপি ভীষণ অবাক হয়। সে সবকিছু জানার জন্য রনিকে আলাদা ডেকে নিয়ে যায়, আর সেই সুযোগে একজন ইন্সপেক্টর পাওলোকে মেসেজ করে জানিয়ে দেয় যে রনি তাদের রহস্য ধরে ফেলেছে। পাওলো তখন তার ভাই চাকোকে গিয়ে বলে, আমার মনে হয় না তোমার আর আলিশাকে বিয়ে করা হবে। আমরা তো এতদিন ধরে কত চেষ্টা করলাম রনির মন থেকে আলিশাকে মুছে ফেলার জন্য, কিন্তু কোনো লাভ তো হলো না। আমরা তাকে হ্যালুসিনেট করালাম, তার লাইফে অলিভিয়ার মতন সুন্দর মেয়েকে এনে দিলাম, এমনকি তাকে মারার পর্যন্ত চেষ্টা করলাম, কিন্তু এই ছেলে তো জিদ ধরে বসে আছে। আর তোমার হাতেও তো আর বেশি সময় নেই, মাত্র একদিন সময় আছে। তুমি কিভাবে প্রমাণ করবে যে রনি আলিশাকে ভুলে গেছে? চাকো তখন অদ্ভুত দৃষ্টিতে পাওলোর দিকে তাকায়। তার কিছুক্ষণ পরেই হঠাৎ করে থানায় একটা ভয়ঙ্কর বম ব্লাস্ট হয়। বম ব্লাস্টটা যে পাওলো করিয়েছিল সেটা কি আপনাদের বলে দিতে হবে? মনে হয় না। তো সেই বম ব্লাস্টে পুরো থানার অবস্থা বিভৎস হয়ে যায়। এরপর পাওলো ভিতরে ঢুকে চিৎকার করে রনিকে ডাকতে শুরু করে। তখন এসিপি রনিকে নিয়ে বাইরে বেরিয়ে এসে বিরক্ত হয়ে বলে, এটা আমার থানা, কোনো পার্সেল সার্ভিসের অফিস নয় যে তোমরা এসে কাউকে চাইবে আর আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। তখন পাওলো এসিপিকে টাকার লোভ দেখিয়ে রনিকে তার কাছ থেকে কিনে নিয়ে যায়। রনিও তখন চুপচাপ তার সাথে চলে যায়, কারণ সেখানে গেলে তো সে আলিশার দেখা পাবে। এরই মাঝে চাকো গিয়ে আলিশাকে রনি আর অলিভিয়ার একটা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখায়। সেটা দেখে আলিশা ভীষণ রেগে যায়। সে তখনই রনির সাথে দেখা করতে চাচ্ছিল, তাই চাকো তাকে রনির কাছে নিয়ে যায়। তবে রনিকে দেখা মাত্রই সে দৌড়ে গিয়ে রনির গলা জড়িয়ে ধরে আর বলে, তুমি জানো ওই নকল ছবিটা দেখে আমি তোমাকে অবিশ্বাস করব, কিন্তু ওরা তো জানে না আমার বিশ্বাস এতটা নড়বড়ে নয়। কিন্তু তখনই রনি হঠাৎ বলে ওঠে, ওই ছবিটা নকল নয়, আসল। আমি ভেবেছিলাম তুমি হয়তো মারা গেছো, তাই আমি অলিভিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছি। আলিশার মাথায় যেন তখন আকাশ ভেঙে পড়ে। সে বিশ্বাসই করতে পারছিল না তার ভালোবাসার মানুষ এইভাবে তাকে ধোকা দিতে পারে। রাগের মাথায় সে রনিকে কষিয়ে এক চড় বসিয়ে দেয়, কিন্তু রনি কোনো রকম উচ্চবাচ্য করে না। সেটা দেখে আলিশা রাগের মাথায় চাকোকে বিয়ে করতে রাজি হয়ে যায়। চাকো তখন খুশি মনে আলিশাকে নিয়ে ভেতরে চলে যায় আর পাওলোকে বলে যায় রনির ব্যবস্থা করতে। মূলত পাওলোর হুমকিতেই রনি আলিশাকে এই মিথ্যেটা বলেছিল, কারণ পাওলো তাকে হুমকি দিয়েছিল যে সে যদি আলিশাকে সত্যিটা বলে দেয় আর তার কারণে যদি আলিশা আর চাকর বিয়েটা পণ্ড হয় তাহলে সে আলিশাকে মেরে ফেলবে। তো এরপর তারা রনিকে টর্চার করতে শুরু করে। প্রথমেই তারা রনিকে ইলেকট্রিক শক দিতে থাকে, তাকে যতভাবে টর্চার করা সম্ভব সবভাবে টর্চার করতে থাকে। ওদিকে চাকো আলিশাকে বিয়ের পোশাক পরে রেডি হয়ে নিতে বলে। একদিকে আলিশা আর চাকর বিয়ের প্রস্তুতি চলছিল, আর অন্যদিকে রনি নির্মমভাবে অত্যাচারিত হচ্ছিল। একটা পর্যায়ে সে দুর্বল হয়ে পড়লে পাওলো একজনকে পাঠায় তাকে চেক করার জন্য। লোকটা তার কাছাকাছি যাওয়া মাত্রই রনি হঠাৎ করেই তার উপর অ্যাটাক করে বসে। এরপর বলে, তোমরা হয়তো ভুলে গিয়েছো, আমি আগেও বলেছিলাম তোমাদের টর্চার হলো আমার কাছে ওয়ার্ম আপ। এখন আবার আপনারা ভাবতে বসেন না যে এই ডায়লগটা কোথায় ছিল। এই ডায়লগ ছিল তার আগের মুভিগুলোতে। তো যাই হোক, এখানে গল্পের আরো একটা টুইস্ট সামনে আসে। আসলে এসিপি রনিকে সেই সময় আলাদা ডেকে নিয়ে গিয়েছিল তার কাছ থেকে পুরো ঘটনা শোনার জন্য নয়, তাকে আসল রহস্যটা বলার জন্য। অর্থাৎ চাকর এই রহস্য সম্পর্কে সেও জানে। তো সে রনিকে বলে দেয়, তুমি আমাকে এই যে কথাগুলো বললে এগুলো অলরেডি চাকর কাছে পৌঁছে গেছে, আর আশা করা যায় যে কোনো সময় এখানে হামলা হতে পারে। আসলে ওই ইন্সপেক্টর যে পাওলোর সাথে জড়িত এটা এসিপির জানা ছিল, আর তার ধারণাটা সঠিক প্রমাণিত হয় যখন থানায় বম ব্লাস্ট হয়। এসবের মাঝেই এসিপি কৌশলে রনিকে বলে দিয়েছিল, তুমি যাও, গিয়ে ওদেরকে শেষ করে ফেলো। আর তাই রনি চুপচাপ তাদের সাথে চলে এসেছে। তো রনি এবার ওই বাধা অবস্থাতেই পাওলোর লোকেদেরকে মারতে শুরু করে, আর অন্যদিকে চাকো যত্ন করে আলিশাকে বিয়ের সাজে সাজাতে থাকে। ততক্ষণে রনি তার হাতের বাঁধন খুলে সবাইকে কচু কাটা করতে শুরু করে। সবাইকে মারার পর আসে পাওলোর পালা। পাওলোকে মারার সময় তার জিতুর কথা ভীষণ মনে পড়ছিল। এরই মাঝে চাকো আলিশাকে নিয়ে চার্চে পৌঁছে যায় বিয়ে করার জন্য। তবে সে আলিশাকে আংটি পরাতেই যাবে তার আগেই রনি সেখানে চলে আসে। চাকর লোকেরা তখন রনির ওপর অ্যাটাক করতে শুরু করে। এরই মাঝে চাকর একজন লোক এসে তাকে জানায় রনি পাওলোকে মেরে ফেলেছে। এটা শুনে চাকর মাথায় যেন বাজ ভেঙে পড়ে। সে নিজেই রনিকে মারার জন্য এগিয়ে যায়। রনি তো এমনিতেই দুর্বল ছিল, তারপর চাকর মার খেয়ে সে আরো বেশি নিস্তেজ হয়ে পড়ে। তখন আলিশা নিজেই এগিয়ে যায় রনিকে মারার জন্য, কারণ রনি তো তাকেও ধোকা দিয়েছে। সেই সময় আলিশার মধ্যে চাকর সত্যি সত্যি অবন্তিকার ছাপ দেখতে পাচ্ছিল, তাই সে আলিশাকে উৎসাহ দিতে থাকে রনিকে মারার জন্য। কিন্তু আলিশা রনিকে না মেরে উল্টো ভয়ঙ্কর দৃষ্টিতে চাকর দিকে তাকিয়ে বলে,
আমি বলেছিলাম না আমার ভালোবাসার ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। রনি আর আমি কখনোই আলাদা হব না। কথাটা শুনে চাকু অবাক হয়ে যায়, আর তখনই গল্পের আরও একটা রহস্য সামনে আসে। রনি যখন আলিশাকে বলেছিল আলিশা মারা গেছে ভেবে সে অলিভিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে, তখনই আলিশা বুঝে গিয়েছিল রনি মিথ্যে বলছে। তখন রনি ইশারা করে তাকে বুঝিয়ে দেয় যে আলিশার ধারণাই সত্যি। আলিশা বুঝতে পারে রনির মিথ্যে বলার পেছনে কোনো বড় কারণ আছে, তাই সেও রনির এই মিথ্যেতে তাকে সহযোগিতা করে। এসব শুনে চাকু ভীষণ রেগে যায়। সে আবারও রনির সঙ্গে লড়াই করতে শুরু করে। তাদের লড়াইয়ের চক্করে চার্চের দেওয়ালে পর্যন্ত ফাটল ধরে যায়। একটা পর্যায়ে চাকু দুর্বল হয়ে পড়লে আলিশা রনিকে তাকে মেরে ফেলতে বলে, কিন্তু রনি সেটা করে না, কারণ সে বুঝতে পেরেছিল তার মতোই চাকুও একজন ভালোবাসার পাগল। ভালোবাসার মানুষের জন্যই সে এত কিছু করেছে, শুধু দুজনের পথটা একটু আলাদা। সে চাকুকে বলে, তুমি সত্যিকার প্রেমিক ঠিকই, তবে তোমার হয়তো জানা নেই ভালোবাসা কখনো চুরি করা যায় না। চাকু তখন রেগে তার উপর গুলি করতে গেলেই হঠাৎ করে যিশুর মূর্তিটা ভেঙে তার মাথার ওপর পড়ে এবং তাতে চাকু মারা যায়। অবশেষে রনি তার ভালোবাসার মানুষটাকে ফিরে পায় এবং তারা বিয়ে করে সুখে শান্তিতে থাকতে শুরু করে। আর এই সুন্দর মুহূর্তটার মধ্য দিয়ে গল্পটা শেষ হয়ে যায়। সত্যি বলতে মুভিটা নিয়ে আমার বিন্দু মাত্র কোনো এক্সপেকটেশন ছিল না, তবে মুভিটা দেখার পর মনে হলো স্টোরিটা যথেষ্ট ভালো। অন্তত বর্তমানের হাতে গোনা কিছু স্টুপিড মুভির তুলনায় তো অনেকটাই ভালো। আর এটাও কিন্তু আসলে সত্যি যে ভালোবাসার জন্য যদি লড়াই করার সাহস থাকে তাহলে সেই ভালোবাসা অবশ্যই পূর্ণতা পায়। তো আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহস যোগায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।